তাপস আরজুকে গাড়ি চাপা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই বানি আর অনিরুদ্ধ এসে আরজুকে ওই অবস্থায় দেখে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি রেস্টুরেন্টে এসে বানির সঙ্গে খুব অসভ্যতামি করতে থাকে আর বলতে থাকে, বানি তুমি একটা লোভী মেয়ে, তোমার কারণে আমি সবকিছু হারিয়েছি, আমি তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে তোমার প্রাপ্ত জায়গাটা দেখিয়ে দেব, তুমি এটা কিসের জন্য করছো সেটা আমি তোমাকে দেখিয়ে দেব, তুমি কিছুতেই আমার কাছ থেকে অনিরুদ্ধ আর অন্য কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তুমি আমার কাছে কত টাকা চাও বলো, আমি সেই টাকাই তোমাকে দিয়ে অনিরুদ্ধকে আমি আমার করে নেব। বলো 50 লাখ, 80 লাখ, 90 লাখ, বলো কথা বলছো না কেন? তখনই বানি বলে যে আপনার কাছে আমার সিঁদুরের দাম মাত্র 50 লাখ, 80 লাখ, এটা কি করে বলছেন মৌলির দিদিমণি? তখনই মৌলি বলে, বানি তুমি এতটা লোভী, আজকে এরা সবার সামনে তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিলে, আসলে তুমি কতটা লোভী। তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, তোমাকে আমি 1 কোটি টাকা দেবো অনিরুদ্ধকে ছেড়ে দেওয়ার জন্য, তুমি অনিরুদ্ধকে ছেড়ে দিয়ে তোমার মেয়েটাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। তখনই বানি হেসে উঠে বলে যে আপনি কেমন, যে আপনি আমার কাছ থেকে সিঁদুর কেনার জন্য 1 কোটি টাকা তুলছেন? আচ্ছা আমি তো জানি না যে এই সিঁদুর বিক্রি করতে কত টাকা নেওয়া লাগে, কিন্তু আমি আমি কিছু বুঝতে পারছি না যে আপনি কি চাচ্ছেন। তখনই দেখা যায় যে মৌলি বলে, এখনো বুঝতে পারোনি? তুমি আসলে ন্যাকামো করো, তুমি তোমার জালে অনিরুদ্ধকে ফাঁসিয়েছো, তোমার মেয়েকে দিয়ে অনিরুদ্ধকে ফাঁসিয়েছো, সেটা কি আমি বুঝতে পারছি না? আমরা সবাই বুঝতে পারছি, তোমাকে আমি ছাড়বো না বানি, তোমাকে এই জন্যই ভালো পেলে বলছি এই টাকাটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও, এই টাকাটা দিয়ে তুমি কোনো একটা ব্যবসা শুরু করে দাও, তাহলে দেখবে যে তোমার জীবনটা ভালোভাবে কেটে যাবে, তুমি এখানে আর থেকো না, এখানে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না। তখনই বানি বলে, এটা কখনোই সম্ভব না, আমি এখান থেকে যাব না, আমি অনিরুদ্ধ বাবুকে কখনোই ছেড়ে দেব না। এই বলে সেই চেকটা মৌলির সামনে ছিঁড়ে উড়িয়ে দেয়। তখনই মৌলি বলে, এত বড় সাহস, তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করলে, তুমি এই চেকটা ছিঁড়ে ফেললে, তুমি কি বোঝাতে চাচ্ছ? তখনই দেখা যায় যে বানি বলে ওঠে, মৌলি ম্যাডাম আপনি এখনো আমাকে চেনেননি, আমি এতটাও লোভী মেয়ে না যে টাকার জন্য সবকিছু ছেড়ে দেব, যেটা আমার এখন সেটা আমি নিয়ে নেব। এরপরে সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? আর মৌলি, তুমি বাণীর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তখনই মৌলি বলে, আমি কি খারাপ ব্যবহার করেছি? ও খারাপ ব্যবহার করছে, ও লোভী একটা মেয়ে, ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, তারপরে তুমি এখন ওর হয়ে কথা বলছো? তুমি এতটা এতটা নিষ্ঠুর হয়েও না অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ বলে, আমি যা করেছি বেশ করছি, তুমি এখান থেকে বের হয়ে যাও। এরপরে দেখা যায় যে মৌলি ওখান থেকে চলে যাওয়ার সময় মৌলির দাদু চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে অনিরুদ্ধ? তুমি আমার নাতনির সঙ্গে এরকম করতে পারো না। তুমি নিজেকে কি মনে করছো বলো তো, যে নিজেকে অনেক বড় মনে করছো? তোমার যখন যা ইচ্ছে হচ্ছে তুমি সেটাই করছো, সেটা আমি কিছুতেই হতে দেব না। অন্যদিকে দেখা যায় যে তাপস কাবিনীর কাছে গিয়ে অনেক চিৎকার করতে থাকে, যে বলতে থাকে, এখনো মেয়ে বাড়িতে ফেরেনি? তখনই কাবেরী বলে, এখনই চলে আসবে, এত চিন্তা করো না, ফোন করেছিলাম, ও রাস্তায় আছে, চলে আসবে। তখনই তাপস বলে ওঠে যে আমি আমার মেয়ের সঙ্গে ওই ছেলেটার সম্পর্ক কিছুতেই মেনে নেব না। এরপরে তাপস মনে মনে ভাবে যে যদি অন্তরার সঙ্গে ওই ছেলেটার কোনো সম্পর্ক হয় তাহলে অনিরুদ্ধের কাছে সবকিছু জানাজানি হয়ে যাবে, আমি কিছুতেই মানবো না। কাবেরী আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, মেয়েকে বোঝাও। তখনই দেখা যায় যে অন্তরা বাড়িতে চলে আসে আর তখন তাপস বলে, কোথায় গিয়েছিলে, কার সঙ্গে গিয়েছিলে? তখনই দেখা যায় অন্তরা বলে, কেন বাবা, আমি এখন বড় হয়েছি, তোমার মেয়ে বড় হয়েছে, এখন সে তার নিচের ঘরেটা বুঝতে পারে, আমি আমার বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। তখনই দেখা যায় যে কাবেরী বলে যে অন্তরা ঘরে যাও, এখন কথা বলো না, বাবার মুখে মুখে কথা বলতে নেই। তখনই অন্তরা বলে, কেন, আমি তো কোনো দোষের কথা বলছি না, আমি আমার বন্ধুর সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম, তাতে কি এমন ক্ষতি হয়েছে? তখনই তাপস বলে, ওই ছেলেটার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবে না। তখনই অন্তরা বলে ওঠে, কেন, আমি ওর সঙ্গে মেলামেশা করলে সমস্যাটা কিসের? ও অনেক ভালো ছেলে। তখনই দেখা যায় তাপস বলে, আমি ভালো মন্দ বুঝতে যাচ্ছি না, আমি বলেছি যে ছেলেটার সঙ্গে মেলামেশা করা যাবে না মানে করা যাবে না। তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে, বাবা আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ ও অনেক ভালো ছেলে, আমি ওর সঙ্গে অনেক ভালো থাকবো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তখনই দেখা যায় কাবেরী বলে, অন্তরা ভিতরে যাও, এখন কথা বলো না, বাবার মুখে মুখে কথা বলতে নেই। এরপরে অন্তরা চলে গেলে কাবেরী তাপসকে বোঝাতে থাকে, দেখো মেয়ের উপরে এতটা চাপ দিও না। তখনই তাপস বলে, আমি যা বলছি সেটা মাথায় রেখো কাবেরী, যেমন অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে, আমার কিন্তু অনিরুদ্ধের উপর থেকে মনটাই উঠে গিয়েছে, আমি অনিরুদ্ধকে এখন আর আগের মতো ভালোবাসতে পারি না। এজন্য বলছি, আমার একমাত্র মেয়েও যেন আমার বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে বিয়ে করে না, আমি যার সঙ্গে অন্তরার বিয়ে ঠিক করবো তাকে অন্তরাকে বিয়ে করতে হবে, তাহলেই সবকিছু হবে। আর তুমি তো খুব ভালো করেই জানো যে ও ওর পছন্দ মতো বিয়ে করলে আমাদের কি সমস্যা হতে পারে।
আর আমি যেখানে বিয়ে ঠিক করবো সেখানে করতে হবে, এখনো সময় আছে, মেয়েকে বোঝাও কাবেরী। এই বলে তাপস বাড়ি থেকে রাগ করে বের হয়ে পড়ে। ওরপর অন্যদিকে দেখা যায় যে বাণীকে দাদু বলতে থাকে যে বাণী, তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি, তোমরা এতটা নীচ এতটা জঘন্য আগে বুঝতে পারিনি। আর অনিরুদ্ধ, নিজেকে কি ভাবছো? সোসাইটি আমাদের একটা নাম ছিল, আর সবাই জানতো যে তোমার আর মৌলির বিয়ে ঠিক হয়ে আছে ছোট থেকেই। সেটা নিয়ে সবাই এখন প্রশ্ন করছে, এটা খবরের কাগজে লেখালেখির কি দরকার ছিল? এটার কি খুব দরকার ছিল? আমাদের ছোট করার জন্য তুমি এই কাজটা করেছো, আমাদের সম্মান নষ্ট করেছো। অনিরুদ্ধ, তোমাকে আমি কখনোই ক্ষমা করবো না। তখন অনিরুদ্ধ বলে, দাদু, আমি তোমাদের অসম্মান হবে বলে আমি এটা করিনি, এটা করার খুব দরকার ছিল। তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে, সেটা আমরা বুঝতে পারছি যে তুমি কতটা নির্লজ্জ হয়ে গেছো, যে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ যে আর তুমি বিয়ে করেছো, তুমি মৌলিকে না, তুমি বাণীকে বিয়ে করেছো, নিজেকে মহৎ ভাবছো, এই জন্য তুমি এরকম কাজ করছো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, দাদু, ভুল বুঝছো তুমি আমাকে। তখনই দাদু বলে ওঠে, একদম মুখে মুখে কথা বলবে না, আমি সবকিছু বুঝতে পারছি, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। আর আমাদের সম্মান নষ্ট করতে তোমাকে কিছুতেই দেবো না। তাই বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। তুমি আমার নাতনিকে বিয়ে করনি ঠিক আছে, কিন্তু এরকম লোক জানাজানি করার কোনো মানে হতো না। তোমরা রিসেপশন পার্টি করছো, তোমরাও খবরের কাগজে ছবি ছাপাচ্ছ, এসবের কি দরকার ছিল? তখনই দেখা যায় যে বাণী দাদুর কাছে ক্ষমা চায়, দাদু, সবকিছুর জন্য আমি দোষী, আমাকে ক্ষমা করে দাও, আর অনিরুদ্ধ বাবুকেও ক্ষমা করে দাও। দাদু, আমার ভুলের জন্য এমনটা হয়েছে। তখনই দাদু বলে ওঠে, আমি তোমার সঙ্গে কথা বলছি না বাণী, তুমি আমার সঙ্গে কথা বলো না, তোমার সঙ্গে আমার সে সম্পর্কটা নাই। দুদিনের পরিচয়ে তোমাকে আমি নাতনির জায়গায় বসিয়েছিলাম, কিন্তু না, তুমি সেই নাতনি হওয়ার যোগ্য না, তুমি আমার নাতনির সুখটা কেড়ে নিয়েছো। তাই আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি আমার সঙ্গে কোনো কথা বলো না। এরপর মৌলিক কান্না করে করে বলে, দেখেছো তো দাদু, আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছে, এখন এই এই রেস্টুরেন্টটাও কেড়ে নিচ্ছে, ও আস্তে আস্তে সবকিছু আমার থেকে ছিনিয়ে নেবে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তখনই দেখা যায় দাদু বলে ওঠে, সেটা কখনোই সম্ভব হবে না, আমার আমার নাতনির অধিকার কখনোই এই মেয়েটা কেড়ে নিতে পারবে না। বানি, তুমি নিজেকে অনেক বড় মনে করছো না, বেশি দিন এটা হবে না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, দাদু, ভুলটা আমি করেছি, যা বলার আমাকে বলো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ আরো বলে যে, দাদু, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি যে এই ছবিটা ছাপালে তোমাদের সম্মান নষ্ট হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে, যদি ক্ষমাই চাইতে হয়, তাহলে যে খবরের কাগজে নিজেদের ছবি ছাপিয়ে আমাদের সম্মান নষ্ট করেছো, সেই খবরের কাগজেই লিখে তোমার ছবি দিয়ে ছাপাবে যে তুমি আমাদের কাছে ক্ষমা চাচ্ছ, সবার কাছে ক্ষমা চাচ্ছ। তুমি তোমার আর মৌলির এঙ্গেজমেন্ট হওয়ার পরেও বিয়েটা ভেঙে দিয়ে তুমি বাণীকে বিয়ে করেছো, তো সব দোষ তোমার, এটা তুমি বলতে পারবে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, কই, আমি তো এঙ্গেজমেন্ট করিনি, তাহলে আমি মিথ্যা কথা বলবো কেন? আমি কোনো মিথ্যা বলবো না। হ্যাঁ, আমাদের বিয়ের কথা হয়েছিল, আমি সেটা মানছি, কিন্তু আমি বিয়ে করিনি। আমি আগে থেকেও বলেছিলাম যে আমি মৌলিকে বিয়ে করতে পারবো না, আর এখনো মৌলিকে বিয়ে করিনি। তাহলে আমার এত কথা উঠছে কেন? আমার বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে নিয়ে আর কোনো কথা হোক, সেটা আমি চাই না। তখনই দেখা যায় দাদু বলে, এত নির্লজ্জ যে এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো? অনিরুদ্ধ, তোমাকে চিনতে ভুল করেছি। এই বলে অনিরুদ্ধকে চড় মারতে গেলে বাণী তখন ও দাদুর পায়ে ধরে ক্ষমা চায়, আর বলে, দাদু, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি ওনাকে ক্ষমা করে দাও। দাদু, তুমি ওনাকে কিছু করো না, সব দোষ আমার, সব ভুল আমি করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, তুমি মিস্টার চ্যাটার্জিকে দিও না, মিস্টার চ্যাটার্জি কিছু করেনি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বাণী, চুপ করো, এখানে তোমার কোনো কথা বলতে বলিনি, যা কথা দাদুর আর আমার মধ্যে হচ্ছে হতে দাও। তখনই দেখা যায় বাণী বলে, একটু চুপ করুন না। তখনই বাণী আবারও গিয়ে বলে, দাদু, যা হয়েছে আমার জন্য হয়েছে, তো আপনাদের দু পরিবারের সম্মান নষ্ট হয়েছে, দু পরিবারের আলাদা হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য, সবকিছুর জন্য আমি দায়ী, আমি চাই না আপনাদের দুই পরিবার আলাদা হয়ে যাক। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, বাণী, তুমি কি বলছো? আমি দুই পরিবার আলাদা করে দেবো, আমি এই দুই পরিবারের মধ্যে যে বিজনেসের সম্পর্ক ছিল সেটা আমি ছিন্ন করে দেবো, আমি একসঙ্গে আর এই বিজনেস করতে চাই না। তখনই দাদু বলে, হ্যাঁ, আমিও চাই না, আমিও চাই যে এই রায় আর চ্যাটার্জিদের সবকিছু আলাদা হয়ে যাক, একসঙ্গে যেন আর তারা কোনো কিছুই করতে না পারে। এরপর মৌলি বলে ওঠেন, দাদু, এখানে বানিয়ে এসে কি কি শুরু করেছে জানো? এখানে রেসিপি বানিয়েছে বানির পছন্দ মতো, এখানে এখানে সেই চিড়ের বিরিয়ানিটাও দিচ্ছে। তখনই দেখা যায় দাদু রেগে গিয়ে বলে যে, আমি এটা কিছুতেই মানবো না, এটা আমার,
এই সব কিছু আমার, আমি কষ্ট করে বানিয়েছি। এই রায় আর চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সবকিছুর জন্য আমি সব আমার আমার কথার উপর দিয়ে এখানে অন্য কিছু হবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এরপরে দেখা যায় বানি কান্না করতে করতে বাইরে চলে আসে। তখন সেখানে অনিরুদ্ধ তানিয়াও চলে আসে। এরপরে দেখা যায় তানিয়া অনিরুদ্ধের কাছে এসে বলে, বাবা মার চোখে জল কেন, মা খুব কষ্ট পেয়েছে? তখনই অনিরুদ্ধ বলে, না না, তোমার মা কোনো কষ্ট পায়নি, তোমার মা দেখছো না হাসি খুশিতে আছে, তোমার মা খুব খুব ভালো আছে। এরপরে দেখা যায় বানি বলে, না মামা আমি খুব ভালো আছি। এরপরে দেখা যায় ওরা সবার বাড়িতে চলে আসে। পরের দিন সকালে সকাল সকাল স্নান করে বানি সারা বাড়ি জল ছিটাতে থাকে আর পুজো করতে থাকে। এরপরে দেখা যায় ছাত্রী বানিকে বলে যে, বানি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো, কালকে তো অনেক রাত্রে তোমরা বাড়িতে ফিরেছো, তাহলে এত সকাল সকাল কেন উঠলে? তখনই বানি বলে, আসলে কি হয়েছে বলুন তো মাসিমণি, আমি তো বাড়িতে যখন থাকতাম তখন সকাল সকালে ঘুম থেকে উঠতাম, এই জন্য সকাল সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছে, এখন আর দেরি করে উঠতে পারি না। তখনই সাথী বলে, বানি তোমাকে দেখে অবাক হয়ে যাই, তোমার কোনো কিছুতেই অসহ্য লাগে না। তখনই বানি বলে, না মাসিমণি, আমার আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না। তখনই সাথী বলে, ওখানে কি কেমন লাগলো, তোমার তানিয়ার কেমন লাগলো? তখনই দেখা যায় যে বানি বলে যে, না আসলে ভালো লেগেছে। তখনই দেখা যায় যে সাথী বলে, আমতা আমতা করছে কেন বানি, কি হয়েছে? তখনই বানি বলে, আসলে কি হয়েছে বলুন তো, ওখানে গিয়ে আপনাদের সম্মান আমি বাঁচাতে পারিনি, সম্মানটা নষ্ট হয়ে গেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ সেখানে চলে আসে আর বলে, আমতা আমতা করে বলতে হবে না, আমি বলে দিচ্ছি মা ওখানে কি হয়েছিল। ওখানে দাদু আর মৌলি গিয়েছিল, আর ওরা দুজন যে মনি কি করতে পারে তুমি তো এখন বুঝতেই পারছো। তখনই সাথী বলে ওঠে, মলি ওখানেও গিয়েছিল? আসলে মেয়েটা কি করতে চাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা এটুকু বুঝতে পারছে না যে তোমার বিয়ে হয়ে গেছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না। আসলে ভালোবাসতো তো, এটুকু হবেই। তখনই দেখা যায় যে বাড়ি বলে ওঠে, মাসিমণি আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটা আমি সামলাতে পারিনি। আপনি বলেছিলেন আপনার ছেলের সম্মান রাখতে, সেটা আমি পারিনি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, না আপনি আমার সম্মান রেখেছেন, সম্মান নষ্ট হতে দেননি। আপনি যে রেসিপিটা কালকে ওখানে দিয়ে এসেছিলেন আমার শেফদেরকে, তারা সেই খাবারটা পছন্দ করেছে, এখন থেকে ওটাই সব থেকে বেস্ট খাবার হিসেবে থাকবে। তখনই সাথী খুব খুশি হয়ে বলে, সত্যি বলছিস অনিরুদ্ধ? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা এটা সত্য। তখনই সাথী বলে, বানি তুমি কে বললো তুমি আমাদের সম্মান নষ্ট করেছো, তুমি আমার ছেলের সম্মান নষ্ট করেছো? না, তুমি আমার ছেলের সম্মানটা আরো বাড়িয়ে দিয়েছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আসলে তুমি খুব মিষ্টি আর খুব লক্ষ্মী মন্ত্র মেয়ে। এরপরই দেখা যায় যে বানি আর অনিরুদ্ধ যখন বাড়ি থেকে বের হয়ে পড়ে তখনই দেখতে পায় যে আর্য রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তখনই কিছু লোক অনিরুদ্ধ আর বাণীকে ডেকে নিয়ে এসে দেখিয়ে দিলে বাণী চিৎকার করে যে, আর্য কি হয়েছে তোমার, তুমি এখানে কেন? আর্য আমাকে কথা বলো। তখনই আর্য বলে, দিদি দিদি আমাকে বাঁচাও দিদি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।